একদিকে আসাম সহ গোটা ভারতবর্ষে এনআরসি লাগু করার চেষ্টা, অন্যদিকে গোটা ভারতবর্ষে হিন্দি ভাষার ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ ভারতীয় জনতা পার্টি। এর বিরোধিতার রাস্তায় হেঁটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধিতা করেছেন সিপিআইএম এবং কংগ্রেস। আর একটা দল যারা বহুদিন ধরে বাংলার জন্য কাজ করছেন তথা হিন্দি বিরোধিতার রাস্তায় গেছেন, সেটা হচ্ছে বাংলা পক্ষ। আমরা আজকে সেই বাংলা পক্ষের মুখ গর্গ চট্টোপাধ্যায়ের মুখোমুখি। বিভিন্ন টপিকে যাওয়ার আগে আমার একটা প্রশ্ন, এটা অবশ্যই ব্যক্তিগত প্রশ্ন, বহুদিনের প্রশ্ন, বাংলা পক্ষ যবে থেকে আমি দেখছি, সেটা হচ্ছে বাংলা পক্ষ অবশ্যই বাংলা ভাষার জন্য বহুদিন যাবৎ একটা আন্দোলন করে চলেছে, বর্তমানে সেটা নতুন মাত্রাও পেয়েছে। কিন্তু এই আন্দোলনটা শুধুই কি হিন্দি বিরোধী নাকি ইংরাজি বিরোধীও? এই অংশটা শুধু ভাষা আন্দোলন মাত্র নয়, বাঙালি জাতির অধিকার আদায়ের আন্দোলন এবং অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। হিন্দি দিয়ে যদি আমাদের সুবিধা হতো আমরা হিন্দির পক্ষে আন্দোলন করতাম, কিন্তু হিন্দি দিয়ে বাঙালি জাতির পুঁজি বাজার চাকরি দখল হচ্ছে, ফলে আমরা অবশ্যই হিন্দি বিরোধী। এই বাংলায় হিন্দি বিরোধী, ইউপিতে হিন্দি তাদের ব্যাপার। ইংরেজি আমাদের বিশ্বজনীন অর্থনীতি তথা সর্বভারতীয় অর্থনীতির সঙ্গে যুক্ত হতে সাহায্য করে, এটাই বাস্তব। ফলে আমরা নিজের পায়ে কুড়ুল দেবার সংগঠন না, কারণ যা বললাম আমরা বাঙালি জাতির অধিকারের সংগঠন। যদি কোনো কোনো অবস্থায় ইংরেজি বা যা কিছুই বা চীনা যদি বাঙালি জাতির অধিকার আদায় প্রতিবন্ধকতা হয় আমরা তখন সেটার বিরোধী হব না। বাঙালি সাহিত্য সংস্কৃতিতে তো বাঙালি বহুদিন ধরে এগিয়ে, আর সেটা বাংলাকে ঘিরেই হয়েছে। আজকে ইংরাজি মাধ্যম স্কুলগুলোতে এত পরিমাণে ইংরেজি পড়ানো হয়, সেক্ষেত্রে তো বাংলা তাদের থেকে অনেক পিছিয়ে পড়ছে। অন্তত সাহিত্য সংস্কৃতি থেকে তো ইংরেজির জন্যই মুখ ঢাকছে বাংলা। সাহিত্য সংস্কৃতি তার একখানা ধরো ফলনশীল জমি, কখনোই একখানা পুঁজি বাজার এবং চাকরি ক্ষেত্রে সেই জাতির একখানা প্রতিপত্তির আবহাওয়া ছাড়া বড় হতে পারে না। একটা কথা মাথায় রাখতে হবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার প্রথম নভেল ইংরেজিতে লিখেছিলেন, সেটা তার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হওয়াতে আটকায়নি। সমস্যা হয় যখন বাংলা সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে যদি বলি, সেটা তোমার ইপসা এবং প্রকাশের ভাষা না হয়ে যায়। সেটা ইংরেজি জানা বা না জানার ওপর নির্ভর করে না, বা বেশি জানা কম জানার ওপর নির্ভর করে না। বাঙালি জাতির নিজ মাটির ওপর, নিজ পুঁজি চাকরি বাজারের ওপর, অর্থনীতির ওপর, জমির ওপর যখন দখলদারি কমে এবং বহিরাগতের সেই সব জিনিসের ওপর দখলদারি বাড়ে, তখন তোমার মনে হয় তোমার নিজের জিনিসটা ছোট, তোমার নিজের জিনিসটা একটু লোয়ার ক্লাস। তখন তোমার ইপসা ঘটে যে হ্যাঁ ঠিক আছে, ওটা তো রয়েছে ঘরের মধ্যেই, একরকম করা। আজকেও বাংলায় কবিতা, গল্প, প্রবন্ধ, নভেল কম লেখা হচ্ছে না, লেখার সংখ্যা তো কমেনি। যেটা হচ্ছে না তার বাজার, ফলে তার পাঠক, একদম, ফলে তার যে পকেটে টাকা, তাই দিয়েই তো হবে। কদিন আগে সজল কাঞ্জিলাল, তিনি লিটল ম্যাগাজিন বিক্রি করতেন, মারা গেলেন। কলকাতা মেট্রো রেল তাকে খুন করলো একরকম। সেটার জন্য মনে হয় না ইংরাজি কোথাও গিয়ে দায়ী। আমি বুঝতে পারছি যে বাংলা ভাষাকে হিন্দি অর্থনৈতিকভাবে ডমিনেট করতে চাইছে, কিন্তু চাহিদা যেটা বললে, বাজারের চাহিদা, সেটা তো ইংরেজি পড়া মানুষজনের জন্য বাংলার কমছে। বাংলায় এখনও 90% ছেলেমেয়ে বাংলা মাধ্যমে পড়ে, পশ্চিমবঙ্গ বোর্ডে পড়ে। ফলে বাংলা, বাঙালি এই কথাগুলোর সংজ্ঞা যেন আমরা বিস্তৃত করি এবং সার্বিক করি। কলকাতা ভিত্তিক ইংরেজি জানা সমাজ দিয়ে কখনো বাংলা সাহিত্য সমাজের সংস্কৃতির দিক নির্ণয় হয়নি, আজও হয় না। কিন্তু বাংলার দিকে ঝুঁকে থাকা মানুষের অর্থনৈতিক বল এবং অধিকার এবং দখল কমার ফলে সেটার প্রভাব সরাসরি গিয়ে পড়ছে বাংলা সাহিত্য ও কৃষ্টির ওপর। আচ্ছা, তো এরপর পরের প্রশ্নে যাব। প্রশ্নটা হচ্ছে, এই যে বাংলা ভাষার সাথে অর্থনৈতিক একটা বড় যোগাযোগ যেটা হিন্দি ডমিনেট করতে চাইছে, কয়েকদিন আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে হিন্দি ভাষার মাধ্যমে গোটা ভারতবর্ষের মানুষকে তিনি এক ছাতার তলায় আনতে চান। তোমার মনে হয় না কোথাও গিয়ে এই হিন্দি ভাষার তলায় আসলে এই অর্থনৈতিকভাবে বাঙালি অনেকটা এগোতে পারবে? ভালো প্রশ্ন।
দুটো অংশে উত্তর দিই। প্রথমে বলি যে এই কথাটা কি ভয়ানক কথা। ভারত ভাষার ভিত্তিতে তৈরি হয়নি, অনেকগুলো জাতির সমাহার। রাজ্যগুলো কিন্তু ভাষার ভিত্তিতেই তৈরি, যেরকম বাংলা ভাষার ভিত্তিতে তৈরি, বাঙালি জাতির আবাদভূমি। ফলে হিন্দি সাম্রাজ্যবাদ যখন একতার কথা বলে, সে ভুলে যায় যে যতীন দাস বা বাঘাযতীন বা সূর্য সেন, এদের ভারতকে ঐক্যবদ্ধ করতে, স্বাধীন করতে হিন্দি জানতে হয়নি। সেলুলার জেলে যে 398 জন বন্দী ছিলেন 500 কজনের মধ্যে, প্রায় 68%, তাদের মধ্যে 68% বাঙালি ছিলেন। তার মোটামুটি ধরে নেওয়া যায় 95% জীবনে হিন্দি জানতো না। আজকে হিন্দির মাধ্যমে একতা হবে, এই জ্ঞান কারা দিচ্ছে? গুজরাটিরা দিচ্ছে, সেলুলার জেলে একটাও তাদের কারোর নাম নেই। মারওয়াড়িরা দিচ্ছে, সেলুলার জেলেও তাদের একটা কারোর নাম নেই। ফলে রাষ্ট্রপ্রেম এবং রাষ্ট্রীয় একতার পাঠ অন্তত আমরা তাদের থেকে শিখব না, এটা একটা কথা। তাহলে হিন্দি সাম্রাজ্যবাদ কি? হিন্দি সাম্রাজ্যবাদ হলো মারওয়াড়ি পুঁজি এবং গুজরাটি পুঁজির দ্বারা অহিন্দি এলাকার বাজার দখল, এবং বাজার দখলে রাখতে সেখানকার জনবিন্যাস হিন্দি সাম্রাজ্যবাদের পক্ষে আনতে হিন্দি রাজ্যগুলিতে যে একদম উপচে পড়া যে জনসংখ্যা, সেগুলোকে অফলোড করে এইসব এলাকার জমি বাড়ি চাকরি এগুলো দখল। এই সম্পূর্ণ প্রক্রিয়াটা হিন্দি সাম্রাজ্যবাদ। ফলে এই পুরোটা আটকানো দরকার। এবার এলো যে হিন্দিতে কিছু সুবিধা আছে। আমি তিনটে আঙ্গিকে উত্তরটা দেব। একটা হচ্ছে যে হিন্দি দিয়ে যদি অর্থনৈতিক সুবিধা হতো, তাহলে নিশ্চয়ই ইউপি, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ভারতের সবচেয়ে উন্নত রাজ্যগুলো হতো, যেখানে সব লোক মোটামুটি হিন্দি জানে বা হিন্দি বলা হয়, সেটা সবচেয়ে উন্নত হতো। তো আমরা তো মোটামুটি জানি সেখানকার কেস কি, ঠিক আছে। আপনার তোমার বিহার থেকে কলকাতায় আসতে টিকিটের ওয়েটিং লিস্ট আছে, কলকাতা থেকে বিহারে যেতে কোনো ওয়েটিং লিস্ট নেই, তাতে মানেটাই বোঝা যায়। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি অর্থনৈতিক সুবিধা হতো হিন্দি জানলে, তাহলে আমরা একবার দেখে নিই যে এই বাংলায় কোন কোন জায়গায় বাঙালি সবচেয়ে বেশি হিন্দি জানে। আসানসোল, রানীগঞ্জ, ভাটপাড়া, শিলিগুড়ি, বড়বাজার, সেসব জায়গায় যারা বাঙালি আছে এখনও বেঁচে পড়তে, ধরো রাজাবাজার, তোমার ধরো শালকিয়া, আরও অনেক জায়গা আছে, রিসরা, ঠিক আছে, ব্যারাকপুর। তো এইসব জায়গায় তো বাঙালি মোটামুটি হিন্দি জানে বাংলার অন্যান্য এলাকার থেকে। তো এবার প্রশ্ন হচ্ছে এইসব জায়গায় আজকে ভাটপাড়ায়, আসানসোলে, রানীগঞ্জে, শালকিয়ায় বাঙালির অর্থনৈতিক বল বেড়েছে না কমেছে? অবশ্যই। তৃতীয় দিক হলো, আচ্ছা তবুও হলো, আজকে নানা জায়গায় হিন্দি জানলে সুবিধে, ঠিক আছে, এমনকি বাংলার মধ্যেও হিন্দি জানলে সুবিধে, এরকম একটা ধারণাটা একটা যথেষ্ট মানে আছে। এবার বোঝাই ধারণাটা কেন ভ্রান্ত। প্রথম কথা, আমি বাঙালি, আমি হিন্দিতে যতই পণ্ডিত হই, আমার হিন্দির পাণ্ডিত্য গিয়ে দাঁড়াবে হিন্দিভাষী যারা, মাতৃভাষা যারা, জন্ম থেকে হিন্দি, তাদের যে একদম ঝর্তি পড়তি, তাদের মতো গিয়ে আমার শ্রেষ্ঠ বুৎপত্তি গিয়ে দাঁড়াবে, ঠিক আছে। অর্থাৎ তাদের ঝর্তি পড়তি যেসব চাকরিগুলোর জন্য এখন একাধিপত্য বর্তেছে, আমাদের একটা সামান্য শতাংশ তাদের সঙ্গে প্রতিযোগিতা করবে, বাকিরা এমনিতেও পাবে না, স্বপ্নে থাকবে যে তারও হয়তো একটা নাম উঠবে, লটারির মতো অনেকটা। অর্থাৎ হিন্দিভাষীরা যে চাকরিগুলো তাদের জন্য তৈরি করেছে, তাদের একখানা একদম শেষের দিকে যারা, তার সঙ্গে আমাদের শ্রেষ্ঠগুলো প্রতিযোগিতা করবে। এই পরিস্থিতিটার মধ্যে আমরা আসলে যেখানে 2% আশায় হয়তো পাবে, আর 98% সেই কারণে, বাকি 98% সেই কারণে হিন্দি শিখবে, এর মাধ্যমে যেটা কি হবে, একটা উদাহরণ দিয়ে বলছি। ধরুন সকলে হিন্দি শিখে গেল, সকলে, ঠিক আছে, কাস্টমার সার্ভিস যে কলগুলো আসে সকলের কাছে, এখন কিছু লোক বাংলায় বলে, বেশি লোক হিন্দিতে বলে, অথচ কাস্টমার সার্ভিস মানে হচ্ছে টাকাগুলো বাঙালির থেকে তুলছে। তার মানে হিন্দুস্তানিদের বা হিন্দিভাষীদের মাইনে দেওয়া হচ্ছে আমাদের টাকায়, সার্ভিস দিচ্ছে আমাদের, টাকা তুলছে আমাদের থেকে। আমরা যদি পুরো ব্যাপারটা বাংলায় করব বলে অনড় হই, তাহলে এই মুহূর্তে বাংলার যে বাজার, বাঙালির যে বাজার, সেখান থেকে যে টাকা তুলতে হচ্ছে, সেখানে অন্তত লাখখানেক চাকরি তৈরি হয়, সেটা কিন্তু বাংলা ভাষার ভিত্তিতে। অর্থাৎ আমাদের বাজার যে, তার উপর আমাদের একাধিপত্য এবং বহিরাগতের দখলদারি আটকানোর জন্য বাংলা দিয়ে প্রাচীর গড়তে হবে। বরং সেখানে হিন্দির মানে লেজা ধরে আমাদের সামান্য কজন পাবে, হ্যাঁ, অর্থাৎ যারা চায় যে বাংলার 2%
কোনো রকম করে যদি টিকে যায়, 98% হয়তো পাবে না, কিন্তু কি আর করা যাবে, সেক্ষেত্রে হিন্দি সুবিধে ওই 2%-এর পাওয়া। আর বাংলার মাটিতে বাঙালির সম্পূর্ণ আধিপত্য অর্থাৎ 100%-এর সুবিধার জন্য দরকার হিন্দি উর্দু বর্জন এবং বাংলার দেয়াল গড়ে বাংলার আধিপত্য। আচ্ছা, বেশ। তো কারণ মাথায় রাখতে হবে যে বাংলায় যত মানুষ কাজের জন্য ঢোকে তার থেকে বেশি কম মানুষ বাংলার কাজের বাইরে যায়, এটা সরকারি তথ্য। তার মানেটা হচ্ছে আমরা একটা নেট ইনমাইগ্রেশন স্টেট। যারা ঢুকছে তারা নিশ্চয়ই হাওড়া ব্রিজ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে আসছে না। আমরা যতই হিন্দি কেন্দ্রিক এই সমাজটাকে বানিয়ে দেব, সেই চাকরিগুলো আমার হবে না। এবং সেটা যে যারা ঢুকছে বহিরাগত, তারা যে বাঙালি বিদ্বেষী, সেটা সাম্প্রতিককালে নিশ্চয়ই দেখে থাকবে যে বাংলা পক্ষ বেশ কিছু বিজ্ঞাপনের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে তারা সরাসরি বিজ্ঞাপন দিচ্ছে বাঙালি নেব না। ঠিক আছে, এই প্রক্রিয়াটা আগেই ঘটতো ইনফর্মালি, তারা নিজেদের মধ্যে করতো। বাঙালি জাতি চুপ করে করে থেকে এখন তারা বহিরাগতরা এখন বিজ্ঞাপন দিয়ে এই কথাটা বলার সাহস পাচ্ছে। এখানেই প্রশ্নটা হচ্ছে, যখন তোমরা ইউপি বা বিহার বা অন্যান্য মানুষদেরকে বহিরাগত বলছো, ঠিক একইভাবে বাংলাদেশ, নেপাল, ভুটান থেকে যে মানুষগুলো বেশ কয়েক বছর ধরে ভারতবর্ষে বহু মানুষ এসছে, সবাই জানে, আমি জানি, তুমি জানো, সবাই জানে, অমিত শাহের ভাষায় যারা ঘুষপেটিয়া, তো তাদেরকে কেন তোমরা সাপোর্ট দিচ্ছ? তাহলে এনআরসি বিরোধিতা কেন করছো? তারাও তো বহিরাগত, মানে তারাও তো বাঙালির অর্থনৈতিকভাবে বাঙালিকে ক্ষতি করতে পারে। প্রথম কথা হচ্ছে ঘুষপেটিয়া বলেছে হয়তো, কিন্তু আরেকটা জিনিসও বলেছে উইপোকা। ঠিক আছে, কাদেরকে উইপোকা বলেছে? আসামের 38 লাখ বাঙালিকে। সে 38 লাখ বাঙালির মধ্যে 28 লাখ হিন্দু বাঙালি। গোটা দেশের এনআরসির ক্ষেত্রে যদি ভাবি, যেটা বলা হচ্ছে হবে, দিলীপ ঘোষ ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে নাকি 2 কোটি অনুপ্রবেশকারী রয়েছে, তো আমি তাদের কথা বলছি, বা গত কয়েক বছরে ঢুকেছে বা ঢুকবে জানি না, মানে সেটা অবশ্যই প্রশাসনিক বা প্রশাসন দেখবে, কিন্তু আমি বলছি তারা কেন বহিরাগত নয়? প্রথম কথা, এই দুঃখপক্ষী এই যে কথাগুলো, এই যে বেকার কথাগুলো যে বলা হয়, দিলীপ ঘোষ তিনি অঙ্ক জানেন আশা করি। বাঙালির ঘরে জন্ম, একটু মাথায় বুদ্ধি থাকা দরকার, অন্তত জন্মসূত্রে, অন্য সূত্রে না হোক। তো একটা খুব সহজকে সহজ করে সকলকে বলি যাতে বোঝার লোকের সুবিধা হয়। ধরো পূর্ব বাংলা থেকে লাখ লাখ কোটি কোটি মানুষ ঢুকছে, তারা বাঙালিই হবে, বাংলাদেশি কিন্তু বাঙালি ধরে নেওয়া যাক, কোটি কোটি ঢুকছে। ঠিক আছে, এরকমই তো প্রচার, 2 কোটি বার করবে মানে নিশ্চয়ই কোটি কোটি প্রচুর। হ্যাঁ, না 2 কোটি ঢুকছে মানে কোটি কোটি ঢুকেছে নিশ্চয়ই, তাই জন্যই 2 কোটি বলছে। তারপরে আসামে নাকি কোটি কোটি ইত্যাদি যে কথাগুলো বলা হয়। 91 সালের জনগণনা, 2001 সালের জনগণনা, 2011 সালের জনগণনা, ক্রমাগত বাংলাভাষী পার্সেন্টেজ কমছে পশ্চিমবঙ্গে তথা ভারতে। অদ্ভুত না? কোটি কোটি বাঙালি ঢুকছে, জনগণনায় বাংলাভাষীর শতাংশ কমছে। তাহলে হয় কোটি কোটির কথাটা মিথ্যা কথা, কিংবা পূর্ব বাংলা থেকে মানুষ বর্ডার টপকেই মারোয়ারি হিন্দুস্তানি হয়ে যাচ্ছে। কিছু একটা হতে হবে, তাই তো? তা পরেরটা বোধহয় হচ্ছে না। বা মানুষ যদি আশপাশের নিজের এলাকাও দেখে, এরকম কোনো এলাকা দেখেছো এই বাংলায় যেখানে হঠাৎ করে বেশি বেশি বাংলা শুনছো? না, একেবারেই না, বরং হিন্দি, ইংরেজি বারবার। অর্থাৎ এই যে পূর্ব বাংলার যে সঙ্গে যে সীমান্ত, সেখানে বিএসএফ রাখা আছে, কিন্তু পশ্চিম বাংলার সঙ্গে বিহারের যে সীমান্ত, সেখানে কোনো ঝাড়খণ্ডে কোনো বিএসএফ কিছু নেই, ঘন্টায় ঘন্টায় ট্রেন আছে। তো ভুটান, নেপালেও নেই, অবশ্যই নেই, এবং সেটা একটা সমস্যা, সেটা একটা বিরাট সমস্যা। কারণ অবশ্যই পূর্ব বাংলা থেকে ধর্মীয় নিপীড়নের ফলে মানুষ এসছে, বাঙালি এসছে, মূলত হিন্দু বাঙালি, ঠিক আছে, তারা এসছে, এবং তাদের শেষ আশ্রয়ের জায়গা অবশ্যই পশ্চিমবাংলা। এটা আমাদের ঐতিহাসিক অধিকার এবং জাতীয় আমাদের দায়িত্ব বাঙালি জাতি হিসেবে। কিন্তু একই সঙ্গে খোলা নেপাল বর্ডার, কোনো ধর্মীয় নিপীড়নের গল্প নেই, সেখান থেকে লাখ লাখ নেপালি ঢুকে তারপরে বাংলা ভাগ করার দাবি করবে, গোর্খাল্যান্ড। হ্যাঁ, এবং 100 বছরে তাদের পপুলেশন 10 গুণ বেড়ে যাবে, যেখানে বাঙালির বেড়েছে 3 গুণ, এবং কোনো বিএসএফ থাকবে না, খোলা বর্ডার। তার মানেটা কি? তার মানে হচ্ছে সার্বিকভাবে বাংলার জনবিন্যাস যাতে বাঙালির হাত থেকে চলে যায়, তার সব রকম জায়গা খুলে রেখেছে। আমরা তো বলছি খুব পরিষ্কার, এখান থেকে বহিরাগত রোহিঙ্গা হাঁটাও, বাংলা একখানা জনঘন বসতি খুব বেশি, জনঘনত্ব আমাদের প্রচণ্ড বেশি, জায়গাপাতি বেশি নেই, ঠিক আছে, আমাদের এখানে খুব চাপ, রোহিঙ্গা ফোহিঙ্গা চলবে না,
বহিরাগত নেপালি টেপালি চলবে না, পরিষ্কার কথা। তাহলে কি তোমাদের আন্দোলনটা বাংলা ভাষায় যারা কথা বলতে পারে তাদের জন্যই? বাংলার যারা ভূমিপুত্র তাদের জন্য, সাঁওতালদের জন্য, আমি তো সেটাই বলার চেষ্টা করছি যে বাংলাদেশ থেকে তো প্রচুর বাঙালি বেশ কয়েক বছর ধরেই ঢুকেছে, হয়তো এখন বিএসএফ অনেক স্ট্রং, কিন্তু তাদের বিরুদ্ধেও তো আন্দোলন খুব একটা হয় না। বিরুদ্ধে কেন হবে? যদি হিন্দু বাঙালি নিপীড়িত হয়ে ঢোকে তাদের বিরুদ্ধে আন্দোলন হবে? তাদের বিরুদ্ধে তোমাদের কোনো কিছু বলার নেই? বলার মানে কি, তারা আমাদের ভাই, বাঙালি জাতির তারা অংশ, তাদের এই পশ্চিমবঙ্গে থাকার জন্মগত অধিকার রয়েছে, পরিষ্কার কথা। আমরা তো সেই কারণে বলি যে এনআরসির মাধ্যমে হিন্দু বাঙালিকে টার্গেট করা হচ্ছে মূলত, এবং সমগ্র বাঙালি জাতিকে টার্গেট করা হচ্ছে। আসামে এই লাখ লাখ কোটি কোটি বলে 19 লাখ, 17 লাখ, এবং তার মধ্যে 12 লাখ হিন্দু বাঙালি। 40 জন আত্মহত্যা করেছে এনআরসি প্রক্রিয়ার ফলে, 51 জন আত্মহত্যা করেছে, তার মধ্যে 40 জন হিন্দু বাঙালি, 10 জন মুসলমান বাঙালি। এই তো হচ্ছে অবস্থা। ডিটেনশন ক্যাম্পে হাজার হাজার বাঙালিকে পোড়া হয়েছে, তার মধ্যে অধিকাংশ হিন্দু বাঙালি। তিনসুকিয়া হিন্দু বাঙালির গণহত্যা করা হয়েছে। এইটাই তো হচ্ছে ঘটনা। এখানেও কিন্তু এই দিলীপ ঘোষ এখানে যেরকম 2 কোটি বলেছিল, ওখানে 2 কোটি দেওয়া হয়েছিল, এবং বলা হয়েছিল বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী তাড়ানো হবে। লাভের লাভ কীটা হয়েছে, এবং ফলত জিনিসটা কি হয়েছে? আসলে মুসলমান বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে আমাদের মননে এই ব্যাপারটাকে যে একখানা বৈধ করিয়ে নেওয়ার যে ব্যাপারটা, যে তারপরে আর শুনবো না, সেখানে বাঙালির আর্তনাদ, সেই আর্তনাদের অধিকাংশই হিন্দু বাঙালির, এবং তারা টার্গেটেড, তারা বাঙালি বলে। কারণ তুমি যদি দেখো যে বাঙালির মধ্যে হিন্দু মুসলমান যে অনুপাতে এনআরসি থেকে বাদ পড়েছে, আসলে ভারতে হিন্দু মুসলমানের বাঙালির মধ্যে হিন্দু মুসলমান অনুপাত প্রায় একরকম। অর্থাৎ একদম চোখ বন্ধ করে ধর্ম না দেখে বাঙালি ধরে ধরে তোলা হয়েছে। এটা হচ্ছে মূল অবস্থাটা। ফলে তাদেরকে অবশ্যই আমাদেরই জায়গা দিতে হবে, এবং আসামের মাথায় রাখতে হবে, আসামের সব অংশ কিন্তু আসামিয়াদের নয়। গোয়ালপাড়া, অবিভক্ত গোয়ালপাড়া জেলা, বরাক, এগুলো বাংলার অংশ, যেগুলো ঔপনিবেশিক সময় ব্রিটিশরা কেটে 1874 সালে যেরকম গোয়ালপাড়াকে আসামের সঙ্গে জুড়ে দেয়, এবং বরাক উপত্যকাকে বাংলা ভাগের সময় 47-এ সেটা একটা গণভোটের সঙ্গে জুড়ে দেয়, কারণ ভারতে বাংলার কোনো অংশের সঙ্গে সেটা পাশাপাশি ছিল না, সেই কারণে আসামের সঙ্গে যোগ। ওগুলো তো বাঙালি তো ভূমিপুত্র সেখানকার, আমরা সব জায়গায় ভূমিপুত্র অধিকারের পক্ষে। আচ্ছা, বেশ। তো পরের প্রশ্ন, বাঙালি বরাবরই একটু হিন্দির বিরোধিতা করেছে, মানে গত কয়েক বছরের ইতিহাস তাই বলে যে যখন গোটা ভারতবর্ষ গান্ধীজিকে নিয়ে মেতেছে তখন বাঙালি অনেক বেশি সুভাষপন্থী, বা যখন নেহেরু ভারতের প্রধানমন্ত্রী যখন বাঙালি অনেক বেশি বিধান রায় প্রেমী। তো অমিত শাহের যে ছাতার কথা বলছেন তিনি, যে একটা হিন্দি ভাষার নিচের যে ছাতা তৈরি করার কথা বলছে, যে ছাতায় সমগ্র ভারতকে একত্রিত করছে, কি মনে হয় বাঙালি এবারেও সেই ছাতা থেকে স্বতন্ত্র থাকতে চাইবে? প্রথম কথা, এই যে বাঙালি কথাটা বলছি তার কারণ আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা আমাদের অধিকার প্রতিষ্ঠার অস্ত্র, বাংলা আমাদের মানব জমিন, বাংলা আমাদের অধিকারের জমি। এইটা রক্ষা করার জন্য এইটার ওপর যারা আক্রমণ করেছে, এইটা যারা দখল করার চেষ্টা করেছে, এইটার ওপর যারা নিজেদের কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেটা হিন্দি হোক, উর্দু হোক, আরবি হোক, ফার্সি হোক, যা হোক, বাঙালির চিরকাল তার বিরোধিতা করেছে। এখানে যখন আকবর আক্রমণ করেছে রাজপুত মানসিংকে নিয়ে, সঙ্গে মারোয়ারি, তারা এই বাংলা আক্রমণের জন্য আকবরকে পয়সা ধার দিয়েছিল, বাংলার 12 ভূঁইয়া তার আক্রমণ রুখেছে। ব্রিটিশরা যখন করেছিল বাপ বলে এখান থেকে রাজনীতি সরাতে হয়েছিল, তারপরে 47-এ সুভাষ বসুর জন্য, তার সংগ্রামের জন্য 47-এর মধ্যে গোটাতে হয়েছে। পাকিস্তান সেখানকার উর্দু সাম্রাজ্যবাদ পূর্ব বাংলা দখল করার চেষ্টা করেছিল, এখনও তাদের মনে আছে বাঙালি কী জিনিস। হিন্দি সাম্রাজ্যবাদ কোন ছাড়, এই তো এগুলো তো বলছি, তো এদেরও তো খুব বাঙালি মনে হয় তোমরা সার্বিকভাবে বাঙালির সাপোর্ট পাবে, স্বতন্ত্র থাকতে চাইবে বাঙালি নিজে থেকে? বাঙালির শিরদাঁড়া আছে, এবং আমি মনে করি কিছু হিন্দি সাম্রাজ্যবাদের দালাল বিভীষণ মির্জাফর ছাড়া অধিকাংশ বাঙালির শিরদাঁড়াটা রয়েছে। সেই শিরদাঁড়া যাদের যাদের রয়েছে তার সকলের সমর্থন আমরা পাবো। একটাই কথা, আমাদের নামে অনেকগুলো কুৎসা ছড়ানো হয়, কুৎসাগুলো আসলে তো বাস্তব নয়। যেরকম তথাগতরা সম্প্রতি বলেছে বাংলা পক্ষ সৌদি টাকা পায়, এবং সৌদি টাকা কি আমি জানি না, ঠিক আছে, সৌদি আরব থেকে টাকা, আবার জেহাদি মোল্লা, ঠিক আছে, ওই রকম কিছু একটা হবে আর কি। তারপরে বোধহয় মোয়াবাদ, সৌদি আরবে সম্ভবত টাকাকে টাকাও বলে না, মানে সৌদি টাকা, যাই হোক, ওই সৌদি ফান্ড, ঠিক আছে।
তো সেখানে এই বাংলা পক্ষ যেটার সৌদিদের সঙ্গে সম্পর্ক যেটুকু রয়েছে সেটা হচ্ছে যে বাংলা পক্ষর অনেক সহযোদ্ধা, আমরা নানা প্রোগ্রামে যাই, সেখানে তো যানবাহনে যাই, তো তেল ফেল ব্যবহার হয় ট্যাঙ্কে, তো সে কিছু নিশ্চয়ই সৌদি তেল ফেল রয়েছে, তবে পয়সা দিয়েই কেনা হয় ইন্ডিয়ান অয়েল বা এরকম জায়গা থেকে। আমার মনে হয় এটা একটা সৌদি কানেকশন সেখানে রয়েছে আমাদের, বোধ হয়, আমি জানি না তেলের গোটা ভারতবর্ষে সকলেরই আছে, জানি না আমি, তাদের কথা আমরা জানি না, আমাদের বোধ হয় হয়তো, কারণ কাতারও হতে পারে, মানে জানি না আমরা কোথ দিয়ে তেল আসে। তো প্রশ্নটা এখানেই যে বাংলা পক্ষ তাহলে কতটা অরাজনৈতিক? বাংলা পক্ষ একদমই অরাজনৈতিক না, বাংলা পক্ষ সম্পূর্ণভাবে রাজনৈতিক। আমরা বাংলা রাজনৈতিক সংগঠন মানে তো অন্তত ভারতবর্ষের মানুষ জানে, যেখানে ভারতবর্ষ এত বড় একটা গণতান্ত্রিক দেশ, তার মানে ভোটে লড়বে বা তাদের প্রার্থী হবে, সেরকম তো কিছু হয় না। না, তুমি যেটা বলে ভোটে লড়া দল কি না, অবশ্যই না, আমরা ভোটে লড়ি নাকি, সেটাই তো বলছি। রাজনৈতিক তো অবশ্যই, বাঙালি জাতির অধিকার, চাকরির অধিকার, বাজারের ওপর তার অধিকার, পুঁজির ওপর তার অধিকার, বড় বাজার এবং রাজাবাজারের ওপর বাঙালির অধিকার কায়েমের কথা বলা এবং তার জন্য লড়া, এটা তো অবশ্যই রাজনৈতিক লড়াই, বাঙালি জাতির জাতীয় অধিকারের লড়াই, আমরা বাঙালি জাতির জাতীয় সংগঠন, এটা রাজনৈতিক না? প্রশ্নগুলো প্রতিটি রাজনৈতিক, যে ঘুমিয়ে না থাকে, ঘুমিয়েও থাকে, কতক্ষণ ঘুমোতে পারে, দিনের কখন ঘুমায়, এটাও রাজনীতি দিয়ে ঠিক হয়ে যায়, ঠিক আছে? তো দলীয় রাজনীতি না, দলীয় রাজনীতির ব্যাপারে আমরা নেই। আমাদের ব্যাপারটা এরকমভাবে যদি বোঝাই, দলীয় রাজনীতি হচ্ছে কলকাতা ফুটবল লিগ, ঠিক আছে, সেখানে ইস্টবেঙ্গল মোহামেডান খেলছে, কিন্তু বাংলা পক্ষ বাঙালি জাতির জাতীয় প্রেক্ষিতের সংগঠন, আমরা সন্তোষ ট্রফির খেলাটা খেলছি, ভোটে লড়ি না, শুধু তখন সকলে বাংলার জার্সি পরে খেলতে হবে, আমরা তাতে বিশ্বাস করি। আচ্ছা, না রাজনৈতিকভাবে তো ফায়দাও অনেক, যে তোমরা যতটা অরাজনৈতিকভাবে মানুষের দাবি আদায়ের আন্দোলন করতে পারবে, সেটা তো রাজনৈতিকভাবে আরও সুবিধা। আমরা তো বললাম রাজনৈতিকই, তো অরাজনৈতিক বলছো ভোটের মাধ্যমে এরকম বলার চেষ্টা করছো না। আমরা মনে করি যে বাঙালি জাতির এতগুলো রাজনৈতিক দল আছে এবং আমাদের বিশ্বাস যে বাঙালি জাতীয়তাবাদে মানুষকে উদ্বুদ্ধ হলে সেই দলগুলো বাঙালি জাতির স্বার্থ রক্ষা করতে বাধ্য হবে। আমরা বাঙালিকে ভোট থেকে ভোট ব্যাংকে পরিণত করতে চাই, খুব পরিষ্কার কথা, যাতে কিনা বাংলার মাটিতে রাজনীতি করা প্রতিটি দলকে বাঙালির পা চেটে, বাঙালিকে তেলিয়ে, বাঙালির জুতো পরিষ্কার করে, বাঙালির জুতো পালিশ করেই বাংলায় রাজনীতি করতে হয়। আমি বেশ কয়েকদিন আগে বাংলা পক্ষের ফেসবুক ঘাঁটতে গিয়ে দেখলাম যে প্রচুর বাঙালি বাংলা পক্ষের বিরোধিতা করে এটা লিখেছে, হয়তো তারা বাংলার বাইরে থাকেন, এভাবেই লিখেছে, প্রেজেন্টটা তাদের এরকম, যে যেসব বাঙালি তামিলনাড়ু, ব্যাঙ্গালোর বা মুম্বাই শহরে থাকে, তারা যদি এরকম একটা বিষয়ের শিকার হন, যদি তেলেগু একটা মানুষ বা একটা বাঙালিকে বাধ্য করেন তার জুতো পালিশ করতে বা যা যা বললে, বা সেটা তো বলি না, আমি বলছি বাংলার রাজনৈতিক দলগুলো বাঙালির তাকে পা চাটতে হবে, আমি বলিনি যে না এখানে বহিরাগত যারা তাদের বাঙালির পা চাটতে হবে না, বাঙালির তারা এসছে পা চাটবে কেন, কিন্তু বাঙালির প্রতিনিধিত্ব করে যারা, বাঙালির থেকে ভোট নেয় যারা, ভোট ব্যাংক চাটবে না, দিকে আনতে চায়, বাঙালির পা চাটবে না, কার পা চাটবে? বলে না জনতা জনার্দন, তো জনার্দনের পা চাটবে, পায়ে পড়বে না তো কার পায়ে পড়বে? হ্যাঁ, তো কিন্তু এই যে বাংলার দাবি বা বাংলায় থাকতে হলে বাংলায় কথা বলতে হবে, রেসপেক্ট বেঙ্গলি, যা যা পোস্টার বাংলা পক্ষ দেয় বা তোমাদের এই আন্দোলনগুলো, কিন্তু এটা যদি তামিলনাড়ু বা ব্যাঙ্গালোরে গিয়ে হয়ে যায়, সেখানকার ভাষা তো আরও কঠিন, ব্যাঙ্গালোরের যে ভাষা বা এই কন্নড় ভাষা, তারপরে তামিলনাড়ুর তেলেগু বা হায়দ্রাবাদের তেলেগু, তো এই ভাষাগুলো তো সেখানকার মানুষ যদি প্রচুর বাঙালি হায়দ্রাবাদে চাকরি করতে যায়, ব্যাঙ্গালোরে আইটি জব করতে যায়, তো তারাও তো এই কথাগুলো বলতে পারে, বা তাই তো বাঙালি অসুবিধায় পড়বে যেসব বাঙালি বাইরে চাকরি করতে যাচ্ছে। খুব ভালো প্রশ্নের দুটো দ্বিপাক্ষিক উত্তর রয়েছে, দুটো পয়েন্টে উত্তর রয়েছে। প্রথম পয়েন্টটা জরুরি। প্রথম কথা হচ্ছে, আমরা বিশ্বাস করি যে যে রাজ্যে যাবে সেই রাজ্যের তার ভাষা শিখে, সেই রাজ্যের মানুষের সাথে মিশে, সেই রাজ্যের মানুষের বন্ধুত্ব আদায় করে তার সেখানে থাকা দরকার, এটা আমরা বিশ্বাস করি। কেউ যদি মুম্বইয়ে যান, তিনার মারাঠি শেখা তার সেটা তার দায়িত্ব, বাঙালি হন আর যেই হন। কেউ তামিলনাড়ুতে গেলে তামিল শেখা। আচ্ছা, অদ্ভুত কথা, ইউপিতে যখন কোনো বাঙালি যায়, এই প্রশ্ন ওঠে যে সে হিন্দি শিখবে কি শিখবে না, বাপ বলে হিন্দি শেখে। অর্থাৎ অন্য ভাষাগুলোর ক্ষেত্রে তার মানেটাকে, হিন্দি সাম্রাজ্যবাদ আমাদের কাছে করেছে, এইটা যেন খুব প্রাকৃতিক এবং নর্মাল, সকলে তো হিন্দি রাজ্যে তো হিন্দি তো বলতেই হবে, কিন্তু অহিন্দি রাজ্যে আসলে এটা করা যাবে না, এই সমস্যা, এটা একটা সমস্যা। আবার আরেকটা দিক, এত বাঙালিকে বাংলার বাইরে যেতে হচ্ছে কেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এটা তোমার এটা একটা আগের দিক রয়েছে না।
একটা খুব পরিষ্কার কথা, বাংলা এখন জিডিপি গ্রোথে ভারতের সবচেয়ে ওপরে, ইজ অফ ডুইং বিজনেসে কদিন আগে ভারতের সবচেয়ে ওপরে ছিল, গত 2-3 দিন আগে ডেটা বেরিয়েছে যে ইনকাম ট্যাক্স গ্রোথে কলকাতা সার্কেল ভারতের সবচেয়ে ওপরে, জিএসটি কালেকশানে বাড়ছে। তার মানেটা কি? অর্থাৎ একটা অর্থনৈতিক একখানা সচলতা না থাকলে তো এগুলো হয় না, ঠিক আছে? অথচ এটাও সত্যি সঙ্গে যে বাঙালি ছেলেমেয়েরা বাইরে কাজ করতে যাচ্ছে প্রচুর প্রচুর বাড়ছে, কিন্তু এটা দিনকে দিন। একদম একদম, এটা তো বাস্তব, এটা আমাদের সকলের বাস্তব। তাহলে এই দুটো জিনিস, বাংলার ইকোনমিক গ্রোথ হচ্ছে, বাঙালি ছেলেমেয়েরা বাইরে কাজ করতে যাচ্ছে, এই দুটো একসঙ্গে সত্যি কখন হয় বলো তো? যখন এটা সত্য হয় যে বাংলায় চাকরি আছে, বাঙালির চাকরি নেই। অর্থাৎ বাংলায় পুঁজি যারা কন্ট্রোল করে তারা এমনভাবে রিক্রুট করে যেটা জাতি বিদ্বেষী, এবং একই সঙ্গে যে সেটা যে লেভেলে হোক, টপ টু বটম, ঠিকাদার থেকে শুরু করে, লেবার ঠিকাদার থেকে শুরু করে একদম অফিস ওয়ার্ক ইঞ্জিনিয়ার, সেখানে তারা বাঙালিদের বিরুদ্ধে একদম সচেতন বিদ্বেষ এবং বৈষম্য করছে, কারণ পুঁজির দখলটা তাদের হাতে। এরকম বেশ কিছু ঘটনা আমরা সামনে এনেছি, ঘটনা অহরহ, ঠিক আছে? যেরকম আমরা একটা হলদিরামের রিক্রুটমেন্টের, হলদিরাম, তারপরে একটা স্টিল কোম্পানি রিক্রুটমেন্ট খড়গপুরে, মেদিনীপুরের খড়গপুরে ইঞ্জিনিয়ারের পদ বলেছে বাঙালি নেবে না। ভাবতে পারছো তার মানেটা কি? এটা মহারাষ্ট্রে পারতো না, সাটা জাম করে দিত, ঠিক আছে? এবার তামিলনাড়ুতে পারতো না। অর্থাৎ ওখানেও তো নিশ্চয়ই শুনেছি যে মারাঠিরা বলেছে আমাদের ভূমিপুত্র অধিকার চাই, মহারাষ্ট্রে থাকতে হলে বাংলা মারাঠি বলতে হবে। আচ্ছা তুমি ভেবে দেখো তো, এর ফলে কোনো মারাঠি বাইরে আক্রান্ত হয়েছে? গুজরাটিরা কদিন আগে নানা রকম উপদ্রব করা গোবলের 50,000 জনকে বার করে দিয়েছে কাউকে, এবং বিজেপির সে এমএলএ ছিল যার নেতৃত্বে ঘটেছে। তো কোনো গুজরাটিকে কোথাও সমস্যায় পড়তে হয়েছে? তার মানেটা কি? লোকে নরম মাটি পেলে আঁচড়ায়, পরিষ্কার কথা। যারা অ্যাকচুয়াল খেদিয়েছে, অ্যাকচুয়াল হুমকি ধামকি দিয়েছে, আমরা এরকম কিছু করি না, আমাদের নামে এগুলো একটা কুৎসা ছড়ানো হয়, তারা কিন্তু ঠিক বাঁচিয়ে রেখেছে। এর থেকে বাঙালি কি সিগন্যাল নেবে, সে বাঙালি সিগন্যালটা নিক। আমরা তো পরিষ্কার করে শুধু তথ্য এবং সত্যগুলো সামনে রাখছি, যে যারা নিজের মাটিতে নিজের অধিকার রেখেছে তাদের রাজ্যের বাইরে কেউ কিছু বলতে সাহস পায় না। আর যে নিজের রাজ্যে অধিকার ছেড়েছে তাকে বাইরের রাজ্যে তার পুরুষকে স্ত্রৈণ এবং অলস, এবং মেয়েকে বেশ্যা এবং ইজিলি অ্যাভেলেবেল এটা মনে করা হয়। খুব পরিষ্কার কথা, হিন্দি সাম্রাজ্যবাদ ঠিক এই চোখে দেখে। তামিলরা দেখে না, কন্নড়রা দেখে না, উড়িয়ারা দেখে না, মারাঠিরা দেখে না, মালায়ালমরা দেখে না, তেলেগুরা দেখে না, তারা আমাদের ভাতৃজাতি। তামিলনাড়ুতে কোনো বাঙালি আক্রান্ত হয় না, কারণ তারা সভ্য, আমরা সভ্য। একদম। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, তুমি একটু আগে বললে যে অনেক বাঙালি বর্তমানে হিন্দি ভাষাভাষী তথা ভারতীয় জনতা পার্টি বা যারা কাউবেল্টের রাজনীতি করে তাদের দালালি করতে শুরু করে দিয়েছে। তো নির্বাচনকে বাদ দিয়ে তো রাজনীতি হয় না, আর তুমি যেখানে বলছো বাংলা পক্ষ অরাজনৈতিক সংগঠন একেবারেই নয়, তো নির্বাচনের ফলে দেখা যাচ্ছে যে একটা বৃহৎ অংশের মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। তো এবার সোশ্যাল মিডিয়াতেও বাংলা পক্ষ বা বাংলা পক্ষের বিরোধিতা করেছে অনেকে অমিত শাহের হিন্দির ভাষার প্রচলনের একটা দাবিতেও সরব হয়েছেন। তো এই পার্সেন্টেজটা বেড়ে যাবে মনে হচ্ছে না? মানে যেখানে রাষ্ট্রের ক্ষমতা তাদের, সেনাবাহিনী তাদের, প্রশাসন তাদের, সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের একটা ছোট সংগঠন বা দিনকে দিন বড় হচ্ছে, এটাও সত্যি কথা। তো এই আন্দোলনটা চালিয়ে যাওয়ার কতটা পারবে? যদি বাঙালির 100% বাঙালির সাপোর্ট না থাকে তাহলে কি সম্ভব? প্রথম কথা, আমাদের সবচেয়ে বড় আত্মবিশ্বাসের কারণ হচ্ছে বাস্তব, সত্য ও তথ্য। আমরা বিশ্বাস করি যে এখনও এই যে তোমার সঙ্গে আমি কথা বলছি এবং কথাগুলো ডাইরেক্টলি পৌঁছচ্ছে, এর কোনো বিকল্প নেই, এবং আমরা মাঠে ময়দানে তাই সত্য কথা বলছি। এবং সবচেয়ে বড় কথা, আমরা পরিষ্কার বলছি যে বাংলা পক্ষ যদি কোনো ভুল কথা বলে, বাস্তবকে বিকৃত করে, সত্যের অপলাপ করে, তথ্যকে ভুলভাবে প্রচার করে, একদম বাংলা পক্ষকে কান ধরে বলবেন, কারণ আমরা আপনাদেরই সংগঠন, আমরা বাঙালি জাতির সংগঠন। আজকে কেউ যদি মনে করে সে বিজেপি একটা রাজনৈতিক দল, কেউ সমর্থন করতেই পারে কোনো কারণে, হয়তো ঠিক আছে, লোকালি তৃণমূলের বিরুদ্ধে খেড়ে গেছে,
ঠিক আছে, সেটা তাদের ব্যাপার, সেটা একটা দলীয় রাজনীতির প্রশ্ন। কিন্তু বাঙালি জাতির প্রশ্নে, বাঙালি জাতির অধিকারের প্রশ্নে আপনি দেখবেন যে বিজেপি সমর্থক যারা, ঠিক আছে, তারা তো অমানুষ নাই, বাঙালির ঘরেই জন্ম, তার রক্ত আমার রক্ত একই, ঠিক আছে, সেও কিন্তু মেনে নিতে পারছে না যে আসলে এই মুসলিম মুসলিম জুজু দেখিয়ে কিভাবে আসামে বিশেষত হিন্দু বাঙালিকে টার্গেট করে নাগরিকত্বহীন করা হয়েছে। সে মেনে নিতে পারছে না যে হিন্দি সাম্রাজ্যবাদী কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছে আমরা গোর্খাল্যান্ডটা বিবেচনা করে দেখব। সেও মেনে নিতে পারছে না, বলা হচ্ছে যে হিন্দি হচ্ছে কি ভাষা, তাহলে কি আমরা কি উড়ে এসে জুড়ে বসা? না, সেই দাবি আদায়টা ধরো তাদেরকেও সাথে পেলে, কিন্তু আমি যেটাই বলার চেষ্টা করছি যে প্রশাসন, সেনাবাহিনী সব যখন তাদের হাতে, যদি বাংলাকে ভবিষ্যতে কাশ্মীর তৈরি করা হয় তাহলে আন্দোলন চালিয়ে যাওয়াটা সম্ভব। কাশ্মীর স্বাধীনতা চায়, আমাদের সঙ্গে তো এসবের কোনো সম্পর্ক নেই। আমরা কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বিরোধী, পরিষ্কার কথা। ভারত একটি কাশ্মীরকে যেভাবে আটকে রেখে মিডিয়ার কে একেবারে বন্ধ করে দিয়ে, মানুষের কণ্ঠরোধ করে দিয়ে, ইন্টারনেট বন্ধ করে দিয়ে, টেলিভিশন বন্ধ করে দিয়ে যে গণতন্ত্র রোধ করার একটা চেষ্টা বা করছে, এটা দেখতেই পাচ্ছি সবাই। বা আসামেও কয়েকদিন আগে এরকম কিছু নিষেধাজ্ঞা জারি করার চেষ্টা হয়েছে। আমি বলছি সেটা তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওরা অ্যাপ্লাই করতেই পারে, ওদের তো প্রচুর ক্ষমতা, ওদের রাষ্ট্র, ওদের সেনাবাহিনী সব ওদের, সেখানে দাঁড়িয়ে তো চালিয়ে যাওয়াটা অসম্ভব। পিপিলিকার পাকা গজায় মরিবার তরে, ঠিক আছে, আমি বললাম তো, মোগলরা পারেনি, ইংরেজরা পারেনি, পাকিস্তানিরা পারেনি, এরা কোন ছাড়? আরে বাবা, তাদের কি কিছু ছিল না? তাদের কিছু ছিল না নাকি? প্রচুর ছিল, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আমরা বাঙালি, এরা বুঝতে পারছে না এরা কাদের সঙ্গে ডিল করছে, ঠিক আছে, এরা কাদের সঙ্গে ডিল করছে এরা বুঝতে পারছে না। এরা ভেবেছে এদের মধ্যে যেরকম জিনিসগুলো হয়, এরকম একটা বিরাট সংখ্যা দিয়ে তারা একখানা ভয় দেখিয়ে এই করে যা করেছে সেখানে তারা সেই রকম করে করবে। এটা বাঙালি জাতির সঙ্গে ব্যাপার হচ্ছে, যার একখানা নিজস্ব বিশ্ব দৃষ্টিকোণ রয়েছে, নিজস্ব জাতীয় অধিকারের চেতনা রয়েছে, এবং সবচেয়ে বড় কথা নিজেদের মাটি, জমি, বাজার, নারী, পুরুষ, ঘর, মা, ধর্ম সব কিছু রক্ষা করার দায় রয়েছে। এটার বিরুদ্ধে যখন চ্যালেঞ্জ হয় হিন্দি উর্দু সাম্রাজ্যবাদের থেকে, হিন্দি উর্দু সাম্রাজ্যবাদ টিকতে পারবে না, টিকতে পারবে না। কি করে টিকবে? বিভীষণকে কেউ লঙ্কার রাজা বলে মেনে নেয়? নাকি মির্জাফরকে বাংলার মানুষ বাংলার নবাব বলে মেনে নিয়েছিল? কেউ নাম রাখে বাচ্চার বিভীষণ, কেউ নাম রাখে বাচ্চার মির্জাফর? তোমার সিরাজ রাখে। তোমার কি মনে করো যে না, তোমার কি মনে করো যে নাম রাখবে সামনের দিনে কেউ বাচ্চার, যে দালাল, কেউ নাম রাখবে বাচ্চার সামনে ভেড়ুয়া, এই নামগুলো রাখবে? রাখবে না। একদম, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। একদম, সকলকে বলছি যে বাংলা ও বাঙালির পক্ষে থাকো, মানে নিজের পক্ষে থাকো।